অবশেষে নিষিদ্ধ হলো জামায়াত শিবির। কার্যক্রম চালাতে পারবে না দলটির কোনো অঙ্গ সংগঠনও। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। যুদ্ধাপরাধ, সাম্প্রতিক সহিংসতায় সম্পৃক্ততা সহ নানা কারণে নিবন্ধন বাতিল, জানালেন অ্যাটর্নি জেনারেল। সাম্যবাদী দলের সাধুবাদ। আন্ডারগ্রাউন্ডে কার্যক্রম চালালে নিষিদ্ধ জামায়াতকে জঙ্গি সংগঠন হিসেবে মোকাবেলা করা হবে, কৃষক লীগের কর্মসূচিতে প্রধানমন্ত্রী। ডিবি হেফাজত থেকে মুক্ত 6 সমন্বয়ক। শিক্ষার্থীদের হয়রানি বন্ধের দাবি। শিক্ষক শিল্পীদের হতাহতের ঘটনায় তথ্য প্রতিমন্ত্রীর দুঃখ প্রকাশ। এবং বিদেশি হস্তক্ষেপ চেয়ে ডক্টর ইউনূসের বিবৃতি, রাষ্ট্রদ্রোহিতার শামিল মন্তব্য কাদেরের। অবিলম্বে সরকারকে পদত্যাগের আহ্বান মান্নার। দর্শক, সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিএমটি বার সংবাদ শিরোনাম। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে থাকবো আমি কানিজ লাবণী। দর্শক, এবার চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। অবশেষে নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির। এ বিষয়ে বিকেলে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, সরকারের কাছে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে যে জামায়াত শিবির সাম্প্রতিককালে সংঘটিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি এবং উস্কানির মাধ্যমে জড়িত। সেজন্য সন্ত্রাস বিরোধী আইন অনুযায়ী তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়। আইনমন্ত্রী জানান, এ দলের অধীনে কেউ আর রাজনীতি করতে পারবে না। আরো জানাচ্ছেন হাসান মাহমুদ। জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে তাদের সব অঙ্গ সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করেছে সরকার। বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের প্রথম অংশে বলা হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি রায়ে জামায়াতে ইসলামী এবং এর অঙ্গ সংগঠন ইসলামী ছাত্র শিবির 1971 সালের মহান মুক্তিযুদ্ধে গণহত্যা, যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের জন্য দায়ী। হাইকোর্ট 2013 সালের 1 আগস্টের এক রায়ের প্রেক্ষিতে রাজনৈতিক দল হিসেবে জামায়াত ইসলামীর নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন, যা পরবর্তীতে বহাল রাখে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রজ্ঞাপনের শেষ অংশে বলা হয়, সাম্প্রতিককালে সংগঠিত হত্যাযজ্ঞ, ধ্বংসাত্মক কার্যকলাপ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি ও উস্কানির মাধ্যমে জড়িত জামায়াত শিবির। তাই সরকার 2009-এর সন্ত্রাস বিরোধী আইনের 18(1) ক্ষমতা বলে জামায়াত শিবির ও তাদের সব অঙ্গ সংগঠনকে রাজনৈতিক দল ও সংগঠন হিসেবে নিষিদ্ধ ঘোষণা করল। এর আগে দলটিকে নিষিদ্ধের বিষয়ে আইনি মতামত দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল পাঠায় আইন মন্ত্রণালয়। আইনি মতামত দেওয়ার পর আইনমন্ত্রী বলেন, নিষিদ্ধ হওয়ার পর এই দলের অধীনে কেউ রাজনীতি করতে পারবে না। এই দলের আন্ডারে তারা রাজনীতি করতে পারবে না। এবং তারা যদি দেখেন, আবারও আমি বলছি, বাংলাদেশে আইন আছে। তারা যদি বাংলাদেশের কোনো আইনে অপরাধ করে থাকে অবশ্যই তাদের বিচার হবে। কিন্তু এটা যদি আপনারা বলেন গণহারে, জামাতে ইসলামের যারা নতুন কর্মী, যারা 1971 পরের জন্ম নিয়েছে, কিন্তু তাদেরকে বিচার করা হবে, আমি এরকম গণহারে বিচার করা হবে না। আইনমন্ত্রী জানান, গুপ্তাবস্থায় থেকে সহিংসতা করলে তা মোকাবেলায় সরকার প্রস্তুত। আন্ডারগ্রাউন্ডে অনেক দল গেছে, অনেক দলের কি হয়েছে আপনারা নকশালবাড়ির আপনারা যা ইতিহাস জানেন, তো সেটা অনেক দল যেতে পারে আন্ডারগ্রাউন্ডে। কিন্তু আমি আগেও বলেছি, সেইটাকে মোকাবেলা করার মতন প্রস্তুতি আমাদের আছে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কয়েকদিনের নানা প্রক্রিয়া শেষে নিষিদ্ধ হলো জামায়াতে ইসলামী ও ছাত্র শিবির। শুধু এবারই নয়, মুক্তিযুদ্ধের প্রত্যক্ষ বিরোধিতা করা এ দলটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ধর্মের অপব্যবহারের কারণে 1972 সালেও নিষিদ্ধ করা হয়। আরো জানাচ্ছেন এনআই নাহিদ। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে সরাসরি বিরোধিতাকারী দল জামায়াতে ইসলাম। দলটির নেতাদের প্রত্যক্ষ মদদে সারা বাংলাদেশে সভ্যতার বর্বরতম গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। মুক্তিযুদ্ধ বিরোধী ভূমিকা আর রাজনীতিতে ধর্মের অপব্যবহারের কারণে স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ হয় জামায়াত। 75-এর 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর 1976 সালে অবৈধ সামরিক শাসক জিয়াউর রহমান ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ করে দিলে রাজনীতিতে সক্রিয় হয় জামায়াত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে 2013 সালে জামায়াতের নিবন্ধন বাতিল করেন নির্বাচন কমিশন। ফলে দলটি নির্বাচনে অযোগ্য হয়ে পড়ে। পরে রায়ের বিরুদ্ধে আপিল করে দলটি। গেল বছরের 19 নভেম্বর জামায়াতের আবেদন খারিজ করে দেন সুপ্রিম কোর্ট। নিবন্ধন বাতিলই থেকে যায় জামায়াতের।
সম্প্রতি কোটা আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামায়াত ও এর ছাত্র সংগঠন শিবিরের জড়িত থাকার অভিযোগ ওঠে। গেল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 14 দলের সভায় জামায়াতের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত হয়। অপশক্তি রাজনীতি নিষিদ্ধ করা। মঙ্গলবার সচিবালয়ে আইনমন্ত্রী জানান, সন্ত্রাসী সংগঠন হিসেবে নির্বাহী আদেশেই নিষিদ্ধ হবে জামায়াত। কোন দলকে যখন নিষিদ্ধ করা হয় তখন সেটা নির্বাহী আদেশই হয়। সেদিনই বিকেলে 7 মন্ত্রী, প্রতিমন্ত্রী ও গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তাদের এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অচিরেই নিষিদ্ধ হবে জামায়াত শিবির। সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন হওয়ার জন্য যে সমস্ত প্রক্রিয়ার দরকার সেগুলি চলছে। প্রজ্ঞাপন জারির পর দেশের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করার আর কোনো অধিকার থাকবে না জামায়াতে ইসলামীর। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা। জামায়াতকে নিষিদ্ধ করায় প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন মহল। অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন জানান, নিবন্ধন বাতিল, বেশ কিছু মামলায় হেরে যাওয়া, ৭১-এ স্বাধীনতা বিরোধী কার্যক্রম এবং কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় জড়িত থাকায় দলটিকে নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় সরকার। আর অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে এর বিকল্প ছিল না বলে মনে করেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া। জান্নাতুল মোহনার রিপোর্ট। বৃহস্পতিবার বিকেলে জামায়াতকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন মহল। 14 দলের নেতা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া জানান, ধর্মের নামে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করে সরকার উৎখাতে ষড়যন্ত্র করে জামায়াত, তাই তাদের নিষিদ্ধ করা ছাড়া বিকল্প ছিল না। সময়ের জরুরি প্রয়োজনে আজকে জামাতকে নিষিদ্ধ করা ছাড়া বিকল্প নাই। এই সাধারণ কোঠা আন্দোলনকে কেন্দ্র করে এখন কোঠা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ না থেকে এটাকে সুবিস্তৃত করে আজকে সারা দেশে স্ফুলিঙ্গ থেকে দামানল সৃষ্টি করছে। তাদের মূল লক্ষ্য হচ্ছে রাজনৈতিক গণ অভ্যুত্থান সৃষ্টি করা। ৭১ সালের নৃশংস কর্মকাণ্ড এবং কোটা আন্দোলনের সহিংসতায় জামায়াতের সংশ্লিষ্টতা থাকায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন। এছাড়া নিবন্ধন বাতিল সহ বেশ কিছু মামলায় জামায়াতের হেরে যাওয়া অন্যতম কারণ বলে জানান তিনি। 1971-এর মহান স্বাধীনতা যুদ্ধ থেকে তাদের নির্বাচন কমিশন কর্তৃক তাদের যে ইয়েটা দিয়ে হয়েছিল, নির্বাচনের যে তাদের দল হিসেবে নিবন্ধন দেওয়া হয়েছিল, সেই দলটি ক্যান্সেল করার সংক্রান্ত হাইকোর্টের রায় এবং তাদের বর্তমান কার্যকলাপ সবকিছু বিবেচনায় নিয়ে এইটা করা হয়েছে, এই আদেশটা জারি করা হয়েছে। আদালতের রায়ে নির্বাচন কমিশন 2013 সালে জামায়াতের নিবন্ধন বাতিল করে। পরে দলটি আপিল করলে 2023 সালের 19 নভেম্বর তা খারিজ করে দেন আপিল বিভাগ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। নিষিদ্ধ হওয়ার পর জামায়াত শিবির ধ্বংসাত্মক কার্যক্রম চালালে জঙ্গিবাদী সংগঠন হিসেবেই তাদের মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বাংলার মাটিতে জঙ্গিবাদের ঠাঁই হবে না। ছাত্রদের দাবি মেনে নেয়ার পরও কেন আন্দোলন আর বুদ্ধিজীবীরাই বা কেন সমর্থন দিচ্ছেন, এমন প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। কৃষক লীগের শোকাবহ আগস্টের আলোচনায় এসব কথা বলেন তিনি। জয় যাদবের রিপোর্ট। শোকের মাস আগস্টের প্রথম দিন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে 15ই আগস্ট স্মরণে কৃষক লীগের আলোচনা সভা শুরু হয় 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে। সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংগঠনটির সাংগঠনিক নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির ইতিহাসে কলঙ্কময় অধ্যায় 75-এর 15ই আগস্ট। জাতির পিতা তার রক্ত দিয়ে রক্তঋণ শোধ করে গেছেন। শেখ হাসিনা বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে, বহির্বিশ্বে সম্মান পাচ্ছে, মানুষের জীবন মান উন্নত হচ্ছে, তখনও পিছু ছাড়েনি পরাজিত শক্তি। ওই পাকিস্তানের প্রেতাত্মা ওগুলি এখনো ছাড়েনি। সেখানে ধর্মান্ধতা এবং এই কুপমণ্ডকতা দিয়ে একটা শ্রেণী কিন্তু ধীরে ধীরে সকলের অজান্তেই গড়ে উঠেছে। শতভাগ দাবি মেনে নেওয়ার পরও কেন, কিসের স্বার্থে আন্দোলন? প্রশ্ন সরকার প্রধানের। গাজীপুরের জাহাঙ্গীর ও মিছিলে আসছিল গাড়ি নিয়ে, সেখানে তাকে মারলো। তার সাথে যে সাথী তাকে তো মেরে হাসপাতাল থেকে বের করে পা বেঁধে ঝুলিয়ে গুলি করলো। আর জাহাঙ্গীর এমনভাবে মেরেছিল, ও আমাকে ফোন করেছে,
বললো যে আপা আমি কিন্তু বাঁচবো না, আমার উপরে হামলা হচ্ছে, সে আমাকে বাঁচান। সেখানে যখন পাঠালাম পুলিশ ঢুকতে পারে না, আর সেখানে কিন্তু সব অস্ত্রধারী সব ওই বিল্ডিং ঢুকে সব কিছু তছনছ করেছে। এরপরে হেলিকপ্টার দিয়ে কোনোভাবে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলো। এটা কোন ধরনের তাণ্ডব, এটা কোন ধরনের আন্দোলন? আর এই আন্দোলনকে আবার আমাদের অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবীরা সমর্থন দিয়ে যাচ্ছে। কিসের সমর্থনটা দিচ্ছে? প্রধানমন্ত্রী জানান, কোটা আন্দোলনে চারিদিক থেকে ঢুকে জঙ্গিরা হত্যাকাণ্ড চালায়। বলেন, এর মদতদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই হবে। জাতিসংঘকে আমি আবেদন করেছি যে তারা তাদের বিশেষজ্ঞ পাঠাক, অন্য কোনো দেশ যদি চায় তারা বিশেষজ্ঞ পাঠাক, কারণ আমি চাই এই ঘটনাগুলির সুষ্ঠু তদন্ত, সে যেই দায়ী থাক তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জঙ্গিবাদ সন্ত্রাসের স্থান বাংলাদেশে হবে না জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন, জামাত শিবিরের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। ওই জামাত ইসলামী এবং শিবির এদেরকে ব্যান করে দেওয়া, এরা তো জঙ্গিবাদী হিসেবে আন্ডারগ্রাউন্ডে যে আবার ধ্বংস করার চেষ্টা করবে, কিন্তু সেখানে ওই জঙ্গি সংগঠন হিসেবে এদেরকে মোকাবেলা করা এবং মানুষকে রক্ষা করার চেষ্টা সকলকে মিলে করতে হবে। অপপ্রচার চালিয়ে যারা দেশের সম্মান নষ্ট করছে তাদের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাইকে সজাগ থাকতে হবে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সমন্বয়ককে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবারের সদস্যদের কাছে তাদেরকে তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যান তারা। এদিকে সারা দেশে আটক সব শিক্ষার্থীদের মুক্তি এবং নিহতদের বিচারের দাবিতে ডিবি অফিসের সামনে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। মাজহারুল ইসলামের রিপোর্ট। গেল সপ্তাহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান 6 সমন্বয়কে তুলে নিয়ে যায় ডিবি পুলিশ। পরে জানানো হয় নিরাপত্তার স্বার্থে তাদেরকে হেফাজতে নেওয়া হয়। এ সময় হেফাজতে থাকা অবস্থায় সমন্বয়করা আন্দোলন বন্ধের ঘোষণা দিলেও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় অন্য সমন্বয়করা। নিরাপত্তার কথা বলে কাউকে দীর্ঘ সময় আটক রাখা যায় কিনা এমন প্রশ্ন করেন উচ্চ আদালতের একদল আইনজীবী। মানববন্ধন করেন নাগরিক সমাজের সদস্যরাও। উচ্চ আদালতে রিটের শুনানির আগেই পরিবারের হেফাজতে ছেড়ে দেওয়া হলো 6 সমন্বয়ককে। এ নিয়ে গণমাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি সমন্বয়ক এবং পরিবারের সদস্যরা। এদিকে দেশের বিভিন্ন জায়গায় আটক সব শিক্ষার্থীদের মুক্তি এবং হত্যার বিচার চেয়ে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ নাগরিক সমাজ। এ সময় তারা অভিযোগ করেন, পুলিশ তাদের ক্ষমতার অপব্যবহার করে শিক্ষার্থী এবং সাধারণ মানুষকে গণহারে গ্রেফতার করছে। আজকে এখানে দাবি করছি আগামী 24 ঘন্টার ভিতরে যে যেখানে আটক আছে ঢাকার বাইরে বিভিন্ন অঞ্চলে বিনা বিচারে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা ছাড়া তাদের সকলকে অনতিবিলম্বে মুক্তি দিতে হবে। এইটা হলো প্রধান দাবি। শিশু সহ যারা অপ্রাপ্তবয়স্ক সহ শিক্ষার্থী সহ শিক্ষকদের সহ সাধারণ মানুষ সহ যাদেরকে আটক রাখা হয়েছে, যাদের উপর নির্বিচারে হত্যা করা হয়েছে, সকলের ন্যায় বিচার নিশ্চিত করুন, আটকদেরকে মুক্ত দিন। যদি হত্যার বিচার না করা হয়, যদি শিক্ষাঙ্গন খুলে না হয় অবিলম্বে, তাহলে আমাদের নাগরিক সমাজের আরো বৃহত্তর কর্মসূচি থাকবে। এ সময় জাতিসংঘের তত্ত্বাবধানে সব হত্যার বিচার দাবি করেন তারা। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনে শিক্ষার্থী সহ 2 শতাধিক মানুষের মৃত্যুর ঘটনাকে ন্যাক্কারজনক বলছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে এ কথা বলেন তারা। এদিকে শিক্ষকদের কোনো ধরনের নির্যাতন করলে সমুচিত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। শাহাদাত নিশাদের সহযোগিতায় জান্নাতুল মোহনার রিপোর্ট। বৃহস্পতিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার সামনে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাবেশে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। এ সময় শিক্ষার্থীদের প্রতিটি দাবির প্রতি সমর্থন জানান তারা। শিক্ষকের উপর হামলা কেন? গ্রেফতার বন্ধ করে দ্রুত জাতিসংঘের মাধ্যমে তদন্ত করে বিচারের ব্যবস্থা করার দাবি তোলেন শিক্ষকরা। সেই সঙ্গে ক্যাম্পাস থেকে বৃহস্পতিবারের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনী সরিয়ে নেওয়ারও দাবি জানান তারা। অতি দ্রুত আপনারা এখান থেকে এই বিচারগুলো নিশ্চিত করবেন স্বচ্ছভাবে, সেটি জাতিসংঘের মাধ্যমে হোক, গণকমিশনের মাধ্যমে হোক, কিন্তু সরকারের মাধ্যমে না।
এটা কি ইউক্রেন? আমি জানি না তো। আমার শিক্ষক আমি ক্যাম্পাসে ঢুকবো, আমার ছাত্র ক্যাম্পাসে ঢুকবো, পুলিশ হ্যারাস করছে, ঢুকতে দিচ্ছে না। এটা কোন দেশ? এরকম পরিস্থিতিতে আমরা মনে করছি আমাদের শিক্ষকদের একত্রিত হওয়া খুব জরুরি। একই সমাবেশে যোগ দিয়ে শিক্ষার্থীরা বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের উপর আর কোনো আঁচড় পড়লে দেয়া হবে উচিত জবাব। পরে সেখান থেকে শিক্ষক শিক্ষার্থীরা মিছিল নিয়ে ভিসি চত্বর, রাজু ভাস্কর্য হয়ে শহীদ মিনারে গিয়ে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান। সেখানে পালন করা হয় 1 মিনিট নীরবতাও। এদিকে বেলা 12টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলন করেন ঢাবি নীল দলের শিক্ষকেরা। এতে শিক্ষার্থীদের পাশে থেকে আইনি এবং চিকিৎসা সহায়তা দেয়া হচ্ছে বলে জানান তারা। নিরপরাধ ব্যক্তিদের গ্রেপ্তার এবং হয়রানি না করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। সারাক্ষণই আমরা শিক্ষার্থীদের পাশে আছি, তাদের যে কোনো ধরনের আইনি এবং চিকিৎসা সহায়তা কিন্তু আমরা প্রদান করে যাচ্ছি। তাদের দাবি, একটি স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষার্থীদেরকে শিক্ষকদের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে। এই বিষয়টাকে কেন্দ্র করে কিন্তু রাজনীতি হচ্ছে, শিক্ষার্থীদেরকে শিক্ষকদের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। কেউ কেউ হয়তো আপনার অপরাজয় বাংলায় দাঁড়িয়ে শুধু বক্তব্যই রাখছে, আমরা কিন্তু আমাদের কাজের কাজটা করছি। ক্যাম্পাসে অনাকাঙ্ক্ষিত ঘটনার সুষ্ঠু তদন্ত সহ শিক্ষার পরিবেশ নিশ্চিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি 3টি দাবি জানান তারা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শিক্ষার্থীদের চলমান আন্দোলনের সমর্থনে এবার মাঠে নেমেছেন দেশের জনপ্রিয় শিল্পীরা। বৃষ্টিতে ভিজে প্রতিবাদ সমাবেশে অংশ নেন শতাধিক শিল্পী। জানান, শিক্ষার্থীদের যৌক্তিক দাবির সুষ্ঠু সমাধান না করা পর্যন্ত মাঠে থাকবেন তারা। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট। হত্যা, সহিংসতা ও গণগ্রেফতারের প্রতিবাদে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে প্রতিবাদ সমাবেশে অংশ নেন শতাধিক শিল্পী। বৃষ্টিতে ভিজে সমাবেশে অংশ নেন আজমেরি হক বাঁধন, মোশাররফ করিম, মিথিলা, সিয়াম আহমেদ, অর্ষা হক, সাবিলা নূরের মতো শিল্পীরা। কারা এসে এসব নিয়ে ফোকাস না করে ফোকাসটা চাই আমাদের মেইন ইস্যুটা নিয়ে। অনতিবিলম্বে বিরাজমান পরিস্থিতির সুষ্ঠু সমাধান চান তারা। আমাদের দেশে যে অবস্থা বর্তমানে সৃষ্টি হয়েছে তাতে আমরা আসলে ঘরে বসে থাকার মতন অবস্থায় নাই। আমরা শান্তি চাই। যে কোনো যৌক্তিক, বিবেকবান, মননশীল মানুষেরই এই যে এত ছাত্র হত্যা হলো এবং ছাত্রদের উপর নিপীড়ন হলো, সেটা মেনে নেওয়াটা খুব কঠিন। এটা যেন সুষ্ঠু বিচার হয়, সেইটুকু প্রতিবাদ, সেইটুকু চাওয়া তো আমরা চাইতে পারি। নতুন প্রজন্ম দিয়ে এবং তারাই পরিবর্তন আনবে। তাই নতুন প্রজন্মের 9 দফা দাবি, তার প্রতি পূর্ণ সমর্থন এবং সংহতি জানাই। সাধারণ ছাত্রদের হয়রানি না করার আহ্বানও জানান শিল্পীরা। যারা গ্রেফতার হয়েছে আমরা তাদের মুক্তি চাই, মিথ্যা মামলা যারা গ্রেফতার হয়েছে এবং যাদের হত্যা হয়েছে সেসব হত্যার বিচার চাই। একটা স্টুডেন্ট, একটা জেনারেশন, আসলে ওই জেনারেশনটাকে আমার নার্চার করতে হবে, কারণ ও পরবর্তী দেশ চালাবে, ও পরবর্তী লেগেসি মেনটেন করবে। সো এতগুলো মেধাকে এইভাবে আসলে এই মৃত্যুর জায়গায় পৌঁছে যাওয়া বা এত রক্ত, এত ক্ষত, এইটা আসলে আমি মেনে নিতে পারিনি। শিল্পীদের যেন এভাবে রাস্তায় নামতে না হয় সে পরিবেশ সৃষ্টির আহ্বানও জানান তারা। আমাদের সাথে অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, নিপীড়ন হচ্ছে। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। কোটা আন্দোলনে হতাহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত জানান, এতে দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। স্বচ্ছ ও স্বাধীন তদন্তের মাধ্যমে সরকার সব মৃত্যুর বিচার করবে বলেও জানান তিনি। এখনও যারা রাস্তায় নামছেন তাদের আবেগের সঙ্গে সহমত জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আন্দোলনে যেন আবারও তৃতীয় পক্ষ না ঢোকে সেদিকে নজর রাখতে হবে। ফখরুল ইসলামের রিপোর্ট। কোটা সংস্কার আন্দোলন ও সমসাময়িক ইস্যুতে বৃহস্পতিবার সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় সরকারের পক্ষ থেকে গভীর দুঃখ প্রকাশ করে নিন্দা জানান প্রতিমন্ত্রী। বলেন, আইনশৃঙ্খলা বাহিনী কোনো শিক্ষার্থীকে হয়রানি করবে না, শুধুমাত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে আইন প্রয়োগ করবে। যে হতাহতের ঘটনা ঘটেছে, এই বিষয়গুলি আসলে আমাদের জন্য, সরকারের জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য, বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত পরিবার সকলের জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই দুঃখের। এবং আমরা একইভাবে দুঃখিত এই মৃত্যু এবং হতাহতের ঘটনার জন্য। এই প্রতিটি মৃত্যুর জন্য, প্রতিটি হতাহতের ঘটনার জন্য আজকে সরকার এবং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত, দেশের মানুষ ক্ষতিগ্রস্ত।
তিনি বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে ঢুকে অন্য পক্ষ সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছে। ছাত্রদের দাবির সঙ্গে সরকার এখনো একমত রয়েছে। আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা, তাদের যে আবেগ অনুভূতি, সেগুলোকে আমরা শ্রদ্ধা করি। সেগুলোর সাথে আমাদের পুরো সমবেদনা এবং সমর্থন আছে। যারা পুলিশ, র্যাব, বিজিপি এবং অন্যান্য যারা আছেন, কাউকেই গুলি করার কোনো পারমিশন ছিল না। তাই বলে আমি এটাও অস্বীকার করছি না যে ক্ষেত্র বিশেষে কেউ আইন ভাঙেননি অন দ্য গ্রাউন্ডে। আমরা এটা তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনবো। এদিকে কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং বেসরকারি খাতে 18,000 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানান প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। সচিবালয় ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। বিভিন্নভাবেই আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সরাসরি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি, আমাদের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রাণহানি হয়েছে এবং আমাদের অনেক সেবাও ব্যাহত হয়েছে। এই সময় স্বচ্ছ সঠিক তদন্তের মধ্য দিয়ে মৃত্যুর সঠিক সংখ্যা বেরিয়ে আসবে বলেও জানান তথ্য প্রতিমন্ত্রী। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। মধ্যবর্তী নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের দাবি অসাংবিধানিক ও বেআইনি বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, দেশের ওপর বিদেশি হস্তক্ষেপে তার বিবৃতি রাষ্ট্রদ্রোহিতার শামিল। দুপুরে রাজধানীর ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় কোটা আন্দোলনে ঢুকে জঙ্গি গোষ্ঠী হত্যাকাণ্ড চালিয়েছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। হাসান মাহমুদের রিপোর্ট। কোটা আন্দোলনের প্রেক্ষিতে সমসাময়িক পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, কোটা আন্দোলনকারীদের মিছিলে অনুপ্রবেশ করে খুব কাছ থেকে গুলি করে জঙ্গি গোষ্ঠী। তাই প্রকৃত হত্যাকারীদের বিষয়ে ভাবতে হবে সবাইকে। আন্দোলনকারীদের মিছিলে জঙ্গি গোষ্ঠী অনুপ্রবেশ করে খুব কাছে থেকেই অনেককে গুলি করে। সেখানে হতাহতের ব্যাপারটা এখানেও আমাদের ভাবতে হবে। এদিন ডক্টর ইউনূসের মধ্যবর্তী নির্বাচনের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের উপর বিদেশি হস্তক্ষেপ চেয়ে বিবৃতি রাষ্ট্রদ্রোহিতার শামিল। অসাংবিধানিকভাবে এটা নতুন নির্বাচনের ব্যবস্থা করার জন্য অনুরোধ করেছে। এ থেকেই বোঝা যায় চলমান বিচার থেকে নিজেকে বাঁচানোর লক্ষ্যেই তিনি এ ধরনের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তার এই সকল বেআইনি অপরাধমূলক কর্মকাণ্ডের আমরা নিন্দা করছি। এদিকে সকালে প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সন্তানদের মানববন্ধনে কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। এ সময় ছাত্রদের কাঁধে বন্দুক রেখে একটি গোষ্ঠী সরকার উৎখাতে মেতেছিল বলে মন্তব্য করেন মন্ত্রী। এই ছাত্র আন্দোলনের উপর ভর করে এই দেশে একটা সেই শ্রীলঙ্কায় যেমনিভাবে গণবিক্ষোভ করে সরকার হটানো হয়েছিল, সেই চেষ্টা করে এখন ব্যর্থ হয়ে তারা ষড়যন্ত্রের পথ ধরেছে। রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করলে সরকার বসে থাকবে না বলেও জানান তিনি। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। সরকারের মৃত্যু ঘণ্টা বেজে গেছে উল্লেখ করে সময় থাকতে সরকারকে পদত্যাগের আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। দমন পীড়ন চালিয়ে ক্ষমতায় থাকতে চাইলে সরকার দেশকে রক্তের হোলি খেলার দিকে ঠেলে দেবে বলে মনে করেন গণতন্ত্র মঞ্চের নেতারা। সাইফুল রিপনের রিপোর্ট। দেশের চলমান পরিস্থিতি নিয়ে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গণতন্ত্র মঞ্চ। নেতারা দাবি করেন, হামলা নির্যাতন যতই হোক আন্দোলন চালিয়ে যাবে গণতন্ত্র মঞ্চ। মরে যাব, কোনো অসুবিধা নেই। আবু সাইদ যদি এভাবে প্রাণ দিতে পারে, আমরা ওইভাবে প্রাণ দিব। কত লোক মারতে পারে আমরা এবার দেখে ছাড়বো। নেতারা বলেন, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার অভিযোগে গ্রেপ্তার শিক্ষার্থীদের 87% রাজনৈতিক পরিচয় নেই। তারপরও সহিংসতার দায় বিরোধী দলের উপর চাপাতে চাইছে সরকার। 10,000-এর উপর ইতিমধ্যে গ্রেফতার হয়েছে এবং 10,000-এর মধ্যে 87% গ্রেফতারকৃতরা, তাদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। এই যে সমস্ত নাশকতা,
কোনো একটা বিশেষ রাজনৈতিক পক্ষ করেছে, এই কথাটা তুলে তার কাভারে সমস্ত শিক্ষার্থীদের গ্রেফতার করার একটা পায়তারা তারা করছে। এদের প্রধানমন্ত্রী, এদের আইনমন্ত্রী প্রত্যেকে কথা বলছে এবং তারা প্রত্যেকে মিনমিন করে কথা বলছে। আর ওই সমস্ত প্রতিষ্ঠানগুলি রাজনৈতিক দলের চাইতে, রাজনৈতিক নেতাদের চাইতে অনেক বেশি উচ্চকণ্ঠ হয়ে অনেক বেশি নির্দেশনামূলক কথা বলছে। এটা পরিষ্কার যে বাংলাদেশে আওয়ামী লীগ আর জীবিত নয়, এটা কোনো রাজনৈতিক দলের শাসন নয়। শিক্ষার্থীদের আন্দোলনে সব শ্রেণী পেশার মানুষ সমর্থন দিয়েছে দাবি করে সরকারকে পদত্যাগ করে সংকট উত্তরণের আহ্বানও জানান নেতারা। যদি মনে করেন যে দমন করে, শাসন করে, আরও রক্তপাতের মধ্য দিয়ে যে কোনোভাবে তারা ক্ষমতা ধরে রাখবেন, এই সরকারকে দুর্ভাগ্যজনকভাবে, খুব লজ্জাকরভাবে তাদেরকে বিদায় নিতে হবে। দেশকে তারা আরও রক্তের হোলি খেলায় তারা ভাসিয়ে দেবেন। গণতন্ত্র মঞ্চের সমন্বয়কের দায়িত্ব পাওয়া মাহমুদুর রহমান মান্না বলেন, শিক্ষার্থীদের ওপর চালানো প্রতিটি গুলির হিসাব দিতে হবে সরকারকে। দাবি করেন, এখন আর ভীত নয় দেশের মানুষ। এই সরকার এত নরাধম পাপিষ্ট যে ওই সামরিক বাহিনীকে পর্যন্ত কলুষিত করতে, তাদের হাত রক্তে রঞ্জিত করবার সব ব্যবস্থা করেছে। এখনও হয়তো সময় আছে, পদত্যাগ করো, তারপরে এই দেশ কিভাবে চলবে সেটা এই দেশের জনগণ বুঝবে। তোমরা জনগণের দুশ্মনে পরিণত হয়েছ, তোমরা জনগণের জন্য কিছু করতে পারবে না। দেশ জুড়ে পুলিশি তৎপরতারও সমালোচনা করেন মাহমুদুর রহমান মান্না। পুলিশে তারা কেবল পজিশন ওয়াইজ কিছু কিছু কর্মকর্তাদের জায়গায় নিজেদের ক্যাডার বসিয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। হাজার হাজার মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে ইরানের রাজধানী তেহরানে সম্পন্ন হলো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের নেতা ইসমাইল হানিয়ার জানাজা। তেহরান বিশ্ববিদ্যালয়ে তার জানাজায় নেতৃত্ব দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। এ সময় তৈরি হয় হৃদয় বিদারক দৃশ্য। লুৎফর কবিরের রিপোর্ট। ভোর থেকেই ইরানের রাজধানী তেহরানের রাজপথে মানুষের স্রোত। প্রিয় নেতা ইসমাইল হানিয়ার জানাজা বলে কথা। শেষ বিদায় জানাতে তেহরান বিশ্ববিদ্যালয়ের দিকে ঢল নামে সর্বসাধারণের। তার কফিন ঘিরে আহাজারি, কঠোর নিরাপত্তার চাদরে নেওয়া হয় গন্তব্যে। বৃহস্পতিবার হানিয়া এবং তার দেহরক্ষীর জানাজায় অংশ নেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান, আইআরজিসির শীর্ষ নেতা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। হানিয়ার জানাজায় ইমামতি করেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। চোখের জলে শেষবারের মতো বিদায় জানান এই ধর্মীয় নেতা। সেখান থেকে হানিয়ার মরদেহ আজাদি চত্বরের দিকে নিয়ে যাওয়া হয়। তেহরানে আবাসস্থল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন এই হামাস নেতা। বদলা নিতে ইরানিদের চোখে ঝরছে আগুন। হানিয়ার হত্যার অবশ্যই বদলা নিতে হবে। পবিত্র কোরআনে বলা হয়েছে, শত্রুদের অবশ্যই জবাব দেওয়া উচিত। তারা যেভাবে আক্রমণ করে, আমরা শত্রুদের বাঁচতে দিব না। হানিয়ার মৃত্যুতে ইরান, ফিলিস্তিন, লেবানন সহ মুসলিম দেশগুলোতে নেমে এসেছে শোক। এভাবে তার মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই। তেহরানের বুকে আঘাত করেছে তারা। এখন ইসরায়েলের কেন্দ্র তেল আবিবকেও লক্ষ্যবস্তু করতে হবে। তার মরদেহ নেওয়া হবে কাতারের রাজধানী দোহায়। সেখানেই চিরনিদ্রায় শায়িত হবেন ফিলিস্তিনের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।